আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আসার জার্নিটা কেমন ছিল। তো লাস্ট মোমেন্টের যে প্যাকিংগুলো ছিল আমি সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি যেই হ্যান্ডব্যাগটা ক্যারি করেছি সেটাই আর কি গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমার টুকটাক স্কিন কেয়ার নিয়ে নিয়েছি, কারণ যেহেতু প্লেনের মধ্যে অনেক ঠান্ডা থাকে, স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়, সেই জন্যে আমি ছোটো সাইজের স্কিন কেয়ারগুলো আমার হ্যান্ডব্যাগে নিয়ে নিয়েছি। আর এগুলো আমার জন্য খুবই দরকার ছিল। আর এখানে যে স্কিন কেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার রেগুলার ইউজের জন্য। সো ওগুলো আমি লাগেজে ক্যারি করেছি, ওগুলো হ্যান্ডব্যাগে নেইনি। আর এখানে হচ্ছে আমি টুকটাক গোল্ড জুয়েলারি নিয়ে নিয়েছি, এইটাও আমি আমার হ্যান্ডব্যাগেই ক্যারি করেছিলাম যেহেতু এগুলো ইম্পর্টেন্ট। সো আর এখানে হচ্ছে আমি বাংলাদেশের কিছু টাকা নিয়ে নিয়েছি, যেখানে আমার মেয়ে গতবার যখন আমি বাংলাদেশে এসেছিলাম এগুলো সালামি হিসেবে পেয়েছিল। সো বাংলাদেশ এয়ারপোর্টে দেখা যায় যে বাংলা টাকার প্রয়োজন পড়ে, সো এই জন্য নিয়ে নিয়েছি। আর এখানে আমি টুকটাক মেকআপ নিয়ে নিয়েছি, অল্প কিছু জিনিস যেগুলো আমার খুবই দরকারি আর আমি রেগুলার ইউজ করি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার বাচ্চার জন্য ভিক্স নিয়ে নিয়েছি। আমার এই ভিক্সটা খুবই কাজে লেগেছে। আপনারা যারা বাচ্চা সহকারে ট্রাভেল করবেন অবশ্যই ভিক্সটা ক্যারি করার ট্রাই করবেন, কারণ প্লেনের মধ্যে ঠান্ডা থাকে আর বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে কাশি হয় বা স্নিজিং হয়, যখন আপনি এই ভিক্সটা ওদের লাগিয়ে দিবেন এটা ওদেরকে অনেক হেল্প করে। আমি আমার বাচ্চাদের দিয়ে অনেক হেল্প পেয়েছি, সেই জন্য শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু স্ন্যাক্স খাবার নিয়ে নিয়েছি। আমি আসলে আমার বাচ্চাদের উদ্দেশ্য করে এই খাবারগুলো নিয়ে নিয়েছিলাম, আর এই খাবারগুলো নেওয়াটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। আমি সেটা আপনাদের পরে বলতেছি। অবশ্যই আপনারা যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করবেন অবশ্যই কিছু খাবার নিজেদের হ্যান্ডব্যাগে ক্যারি করার ট্রাই করবেন, অবশ্যই এটা ট্রাই করবেন। আর এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা চিরুনি নিয়ে নিয়েছি, লাইজল একটা ডিসইনফেক্টিং ওয়াইপস নিয়ে নিয়েছি। যে জিনিসগুলো টুকটাক আমার খুব প্রয়োজনীয় দরকারি ছিল, একটা টাওয়াল নিয়ে নিয়েছি, মানে ট্রাভেলের সময় আসলে দরকার পড়ে। আর একটা ওজিফা নিয়ে নিয়েছি। আসলে দেখা যায় কি অনেক সময় প্লেনের মধ্যে বোর লাগলে আপনি সূরা বা বই পড়তে পারেন, তো ওই হিসেব করে নিয়ে নিয়েছি। আসলে আমি পড়ার সময়টাও পাই নাই, কারণ আমার 2 বাচ্চা নিয়ে আমার যা উপর দিয়ে যা ধকল গেছে আর বললাম না। আর এই তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, এয়ারপোর্টে চলেও এসেছি। আমাদের বাসা থেকে আসলে বেশি সময় লাগে না এয়ারপোর্টে আসতে, জেএফকে এয়ারপোর্ট। 15 মিনিট সময় লেগেছে আমাদের। আর আমার ভাসুর এসেছিল আমাদেরকে ড্রপ করার জন্য এয়ারপোর্টে। আলহামদুলিল্লাহ আমার ভাসুর আসাতে আমাদের অনেক হেল্প হয়েছে। এই তো আমরা চেক ইনের জন্য ওয়েট করতেছি, তো সবাই আমার ভিডিও করা দেখে হাই দেওয়া শুরু করছে। এই যে আমার ভাসুর একমাত্র ভাইয়া আর এই যে আমার হাজব্যান্ড, তারা সবাই হাই দেওয়া শুরু করছে। আচ্ছা, যে কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, আমি যে লাগেজগুলো বাসা থেকে আমি ওজন করে নিয়েছিলাম, সেই ওজনের দেখা গেছে যে 1-2 পাউন্ড বেশি হওয়াতে কাতার এয়ারলাইন্স আমরা ট্রাভেল করছি। তারা কি করছে, 1-2 পাউন্ড বেশি হওয়াতে আমাদেরকে প্রায় $250 চার্জ করতে চেয়েছিল। সো আমরা প্রতিটা লাগেজ খুলে 50 পাউন্ড করে লাগেজগুলো ঠিক করেছি। আর যে জিনিসগুলো এক্সট্রা ছিল সেই জিনিসগুলো আমার ভাসুর নিয়ে গিয়েছে। তো আপনারা ভুলেও এই কাজটা করবেন না, বাসা থেকে ঠিক মতো মেপে টেপে বের হবেন, কারণ আমাদের যেই মেশিনটা দিয়ে আমরা মেপেছিলাম সেই মেশিনে হয়তো বা কিছু প্রবলেম ছিল। যাই হোক, তো আমাদের ফ্লাইট ছিল 9:55 দিকে। 9:55 ফ্লাইট, আমরা যায়া যখন প্লেনে উঠে বসি তখন বাজে 1টা, আর প্লেন ছাড়ে হচ্ছে 1:30টার দিকে। তো এতক্ষণ সময় বাচ্চাদের নিয়ে আমরা প্রায় 7টা থেকে 1:30 পর্যন্ত আমরা এয়ারপোর্টে ছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই ফ্লোরে বসে পড়ছে, কিচ্ছু করার নেই। এখানে কিউট 2টা টুইন বেবি ছিল। আমার রিদা তো বারবার যেয়ে ওদেরকে ধরে ফেলতেছিল, আয়ানও বারবার যেয়ে ওদের ধরতেছিল, ওদেরকে আদর করতে চাচ্ছিল। কিচ্ছু করার নেই, কারণ সবাই এত টায়ার্ড ছিল। এতক্ষণ বাচ্চা নিয়ে আসলে এয়ারপোর্টে ওয়েট করাটা আসলে অনেক কষ্টের একটা বিষয়। এটা আসলে প্রথমবার আমরা ফেস করছি, আমরা বলে বোঝাতে পারবো না এতটা কষ্টের ছিল এই ট্রাভেলটা। বিশেষ করে আমরা জেএফকে নিউ ইয়র্ক এয়ারপোর্টে থেকেই আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম।
আর এখানে হৃদার ছুটাছুটি দৌড়াদৌড়ি চলছেই। আর আয়ানও একটু আমার কোল থেকে নেমে সেও একটু ছুটাছুটি করতেছিল। পুরোটা সময় আয়ান আমার কোলেই ছিল, কিন্তু কি করার, বাচ্চা মানুষ তো নামার জন্য পাগল হয়ে গেছিল। আর আমি যেই খাবারগুলো নিয়ে গেছি ওই খাবারগুলোই তখন আমি আমার বাচ্চাদেরকে দিয়েছিলাম, আমরা নিজেরাও খেয়েছিলাম কিছুটা। তো ফাইনালি আমরা প্লেনে এসে বসতে পারছি। আমার হাজব্যান্ড দেখতেই বোঝা যেতেছে সে কতটা টায়ার্ড। আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ সে প্রথম আধা ঘন্টা খুবই ভালো ছিল, হ্যাপি ছিল। প্রথম দিকে সে খুবই সবার সাথে কথা বলতেছিল, কিন্তু এরপর আধা ঘন্টা পর থেকেই তার শুরু হয়ে গেছে কান্না। সে অনবরত টানা কান্না করছে 1 থেকে 1.5 ঘন্টা। সে কিছু খায় নাই, খাবার টাবার নিয়ে এমনভাবে বসছে মনে যেন সে কত খাবে, অথচ তারা যে খাবার দিছে আসলে মুখে তোলার মতো না। তারপরে কিছু করার নেই, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, এই খাবারগুলো আমরা খাইছি, কিছু করার নেই। ঘাস টাসের মতো কিছু খাবার দিছে, আসলে কি বলবো, মানে খাবার পুরো টেস্টলেস ছিল। তারপরেও কিছু করার নেই, আমাদের অনেক পেটে ক্ষুধা ছিল, আমরা সবাই খাইছি ওগুলাই। কিন্তু আমার মেয়ে কিচ্ছুই খায় নাই, এমন একটা ভাব ধরছে সে যেন কত খাবে নিজের হাতে নিয়ে, কিন্তু আসলে সে কিছুই খায় নাই। এই খাবারটা নিয়ে কিছুক্ষণ দুষ্টামি করার পরেই সে তার কান্না শুরু করে দিছিল। তো ফাইনালি আমি হৃদাকে একটু শান্ত করে আমি আমার নিজের খাবারটা নিয়ে বসেছি যে আমি তাড়াতাড়ি খেয়ে নেই। আয়ানও ঘুমেছিল। এই যে ভেজিটেরিয়ান পাস্তা টাইপের কিছু একটা ছিল, সসটার কারণে একটু খাওয়া গেছে। আর মাশরুম আমি পছন্দ করি বরাবরের মতো, মাশরুমটা দেখে আমি একটু খেতে পারছি। তো এই তো আমি ম্যাপটা চেক করতেছিলাম আর কতক্ষণ আছে দেখতেছিলাম যে আরও 6 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে আমাদের কাতার এয়ারপোর্টে পৌঁছাতে লাগবে। আর এর মধ্যে তারা স্ন্যাক্স হিসেবে একটু আইসক্রিম দিয়েছিল আর ওই একটা রুটি টর্টিলার মতো কী যেন একটা দিয়েছিলাম, আমি ওইটা খাইনি, শুধু আইসক্রিমটা খেয়েছিলাম। তো এই তো আমার বাচ্চা দুইটা ফাইনালি ঘুমাইছে। হৃদা অনেক বেশি জ্বালাইছিল, অনেক বেশি কান্নাকাটি করছিল। আলহামদুলিল্লাহ আয়ান অতটা জ্বালায় না। আমি আয়ানকে নিয়ে খুবই টেনশনে ছিলাম যে আয়ান হয়তো বা কান্না করবে, জ্বালাবে, কিন্তু হৃদা খুবই জ্বালাইছে, কারণ ও কমফোর্টেবল ছিল না। যে ও যেভাবে সবসময় ঘুমিয়ে বা কমফোর্টেবলভাবে ও ঘুমায় বাসায়, ও ওইটাই খুঁজতেছিল। তো এখানে দেখাচ্ছিল আর কতটুকু সময় আছে। তো আয়ানও অত বেশি একটা জ্বালায় নেই আলহামদুলিল্লাহ, যতটা আমি এক্সপেক্ট করছিলাম তার চাইতেও বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। আয়ান অতটা বেশি জ্বালায় নাই। হৃদা এই তো আমরা কাতার এয়ারপোর্টে পৌঁছায় গেছি। হৃদা কাতার এয়ারপোর্টে পৌঁছায় মানে যখন সে প্লেন থেকে নামছে তখন সে হ্যাপি, তার কাছে ভালো লাগতেছে, সে নিজে নিজে সব কিছু করতেছে, সে নিজে নিজেই তার ভাইকে ক্যারি করবে সব কিছু। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে একটা বেবি স্ট্রলার ক্যারি করতে পারবেন। আমার যেহেতু 2টা বেবি ছিল, আমি একটা স্ট্রলার ক্যারি করেছি আর একটা ব্যাকপ্যাক ইউজ করেছি। তো এই যে এয়ারপোর্টে নেমে আমরা বেবি চেঞ্জিং রুমে চলে এসেছিলাম। আর এত সুন্দরভাবে ওরা প্যারেন্টিং রুমটা করেছে কাতার এয়ারপোর্টে, আমি তো খুবই ইমপ্রেস হয়েছিলাম দেখে। তো কাতার এয়ারপোর্টটাও খুব সুন্দর ছিল, একদম মানে খুবই ভাল লাগছে। কাতার এয়ারপোর্টে নামার পর থেকে আমাদের খুবই ভাল লাগছে যে না, একটু স্বস্তির নিঃশ্বাস নিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ডের তার ফেভারিট প্লেয়ারের সাথে দেখা হয়ে গিয়েছিল, শেন ওয়াটসনের সাথে। তো ওনার সাথে সেলফি টেলফি তুলে সে চলে আসছে আমাদেরকে নিয়ে কেএফসিতে। তো আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, যে এই খাবারগুলো অর্ডার করছি অনেক বেশি হয়ে গেছিলো আমাদের জন্য। ক্ষুধার্ত অবস্থায় মনে হয়েছে অনেক কিছু খেয়ে ফেলবো, কিন্তু আসলে খেতে পারি নাই, আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছিলো খাবারগুলো। মাশাল্লাহ করে আমার ছেলেটা তাও একটু একটু খাবার মুখে দিছে, একটু ট্রাই করছে খাওয়ার জন্য। কিন্তু আমার মেয়েকে দেখেন, সে কোথায় কোথায় দূরে দূরে দৌড়াচ্ছে, মানে তার খাবারের প্রতি কোনো আকর্ষণই নেই। সে খাবার দেখলে 10 হাত দূরে চলে যায় খাবারের থেকে। আলহামদুলিল্লাহ 5 ঘন্টা লে ওভারের পরে আমরা আবারও ফাইনালি প্লেনে উঠে বসেছি। এইবার আর ধৈর্য মনে হয় আমাদের কুলাচ্ছে না। যখন দ্বিতীয়বার প্লেনে উঠে বসি তখন মনে হয় কখন যে প্লেনটা নামবে বাংলাদেশে, আর বাংলাদেশে আমরা পৌঁছাবো কখন যে। আর কাতার এয়ারপোর্টে আমি আমার বাচ্চা 2জনকেই চেঞ্জ করে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছিলাম, আমরাও একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এরকম করে আসলে 5 ঘন্টা কোন দিক দিয়ে যে চলে গেছে আমরা টেরও পাইনি। আর আমরা যখন আবার কাতার থেকে রওনা হয়েছি তখন রাত ছিল। আর এই তো কাতার এয়ারপোর্টের
থেকে মানে কাতার থেকে যখন আমরা যে প্লেনটাতে উঠেছিলাম সেই প্লেনের খাবার আবার কিছুটা ভালো ছিল। তো খেতে যেয়েও আমরা ঠিকমতো খেতে পারি নাই, কারণ ওই সময় আয়ান বমি করে সব কিছু উলটপালট হয়ে গেছিলো। আর ঈদে একটু ঘুমাইছে, কারণ এই প্লেনটাতে উঠে সে একটু আরাম পাইছে। আর ঈদা ঘুমাইতেছিল, আয়ানও বমি টমি করে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। তো এই তো অলমোস্ট আমরা বাংলাদেশে চলে আসছি এমন অবস্থায়। আমি একটু ভিডিও নিয়েছিলাম উইন্ডো দিয়ে। আর এই তো বাংলাদেশে পৌঁছে গেছি। আর সবচেয়ে বড় একটা ভেজালের বিষয় হচ্ছে আমাদের লাগেজগুলো আমাদের সাথে আসেনি। আমাদের লাগেজগুলো আসবে হচ্ছে 2 দিন পরে। তো ওরা কি করছে, এয়ারপোর্টে ফর্ম ফিল আপ করতেছিলাম বাংলাদেশ এয়ারপোর্টে নেমেই আমাদেরকে যেন হোম ডেলিভারি দেওয়া হয়। তো ওরা সুন্দর মতো, আমরা তো বিশ্বাসই করতে পারিনি যে এত সুন্দর মতো ওরা হোম ডেলিভারি দিবে। ওরা সুন্দর মতো হোম ডেলিভারি দিয়েছিল পরের দিন আমাদের লাগেজগুলো। তো এই তো রিদার নানা ভাইয়ের কাছে দৌড়াই গেছে, নানুর কাছে দৌড়াই গেছে। আর ওই সময় যে আমাদের কি আনন্দ লাগতেছিল যে বাংলাদেশে এসে ফাইনালি আমরা পৌঁছাইছি এত কষ্টের পরে। আর এই যে আদর বিনিময় চলতেছে, একবার আয়ানকে কোলে নিতেছে, একবার রিদাকে, মানে সবাই যেন পাগল হয়ে গেছিল আয়ান রিদাকে পেয়ে। আর আমরা যেন খুশিতে মানে ফেটে পড়তেছিলাম, এমন একটা অবস্থা যে ফাইনালি আত্মীয় স্বজন, আপনজন, ভালোবাসার মানুষগুলোর চেহারা দেখতে পাইছি। সবাইকে একসাথে দেখে মানে আনন্দে বুকটা ভরে গেছিল আমাদের। আর এই তো আমরা এখন এয়ারপোর্টে জ্যামে বসে আছি। একবার আয়ান রিদা সামনে পিছনে করতেছিল গাড়ির। কিছু করার নেই, এ কোলে নিতে চায়, সে কোলে নিতে চায়, সব মিলিয়ে আসলে কি বলবো। তো আলহামদুলিল্লাহ দেশে এসে ভালো মতো পৌঁছাইছি আপনাদের দোয়ায়। আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যে কয়দিন আমরা বাংলাদেশে থাকি যেন সুস্থ সবল থাকতে পারি। আমার বাচ্চাগুলো আসলে আসার পর থেকে অসুস্থ, ওদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর নেক্সট ব্লগটা নিয়ে অবশ্যই আমি তাড়াতাড়ি চেষ্টা করব চলে আসতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।